দেশে স্থানীয়ভাবে ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত ৭, সংক্রমণ ৫% নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। কয়েক ঘন্টার ব্যবধানে ৭ বার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। উৎপত্তি শহরেই বড় ভূমিকম্পের শঙ্কা বিশেষজ্ঞদের, জনমনে আতঙ্ক। বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় প্রস্তুত। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। আশুলিয়ায় চলন্ত বাসে পোশাক শ্রমিককে পরিকল্পিতভাবে ধর্ষণ করে ৬ পরিবহন শ্রমিক। চালকসহ ২ জনের স্বীকারোক্তি, ৪ জন ৩ দিন করে রিমান্ডে। এবং পদ্মা সেতুর ওপরের সড়কে পিচ ঢালাই প্রক্রিয়া শুরু। ডামির বিভিন্ন পর্যায়ের পরীক্ষা শেষেই মিলবে চূড়ান্ত অনুমতি। বাংলার সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে সংক্রমণের খবরে এখনও আতঙ্কের শহরে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। শঙ্কা যেন জেঁকে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের পাশাপাশি বাড়াতে হবে করোনা পরীক্ষা। এদিকে আরও কঠোর হওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাকিবুল হাসানের রিপোর্ট। সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে নতুন আতঙ্কের নাম চাঁপাইনবাবগঞ্জ। সংক্রমণের হার ছড়িয়েছে ৫০ ভাগের বেশি। চলছে লকডাউন। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হিসেবে সেখানে মিলেছে ভারতীয় ভেরিয়েন্টের স্থানীয় সংক্রমণের খবর। তাই আতঙ্ক যেন ক্রমেই দানা বাঁধছে সেখানে। এটা অবশ্যই উদ্বেগের চিন্তা। আমাদের দেশে তো চিকিৎসা তো উন্নত না। সতর্কভাবে চলতে হবে, কিন্তু মাস্ক পরা ছাড়া চলা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন এই ভেরিয়েন্টের বিস্তার ঠেকাতে কেবল লকডাউনই কাজে আসবে না, দরকার আরও কিছু নতুন পদক্ষেপের। সীমিত লকডাউন চালু রাখতে হবে। ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালে নেই। অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। 7টা ধরা পড়ছে, 7 জন সহ 42 জন। এদের প্রত্যেককে আমরা RT-PCR র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং তাদের যে ক্লোজ কন্ট্যাক্টে যারা আত্মীয় স্বজন থাকে তাদেরও স্যাম্পল কালেকশন করা হবে। তারা যেন কোনোভাবেই মানুষের কাছে আসতে না পারে, সংস্পর্শে আর না আসতে পারে, সেই বিষয়টির জন্য আমাদের অফিসাররা যেমন গেছে, একইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ তাদেরকে পাহারার ব্যবস্থা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বাদেও রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুরের মতো ভারত ঘেঁষা জেলায় বাড়ছে করোনা সংক্রমণের হার। চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 50-এর ওপরে উঠলে বিশেষ লকডাউন দেয় স্থানীয় প্রশাসন। এবারে সে জেলায় করোনায় ভারতীয় ধরন পাওয়া গেছে 7 জনের মধ্যে। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগাদা দিচ্ছেন জেলা সিভিল সার্জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। করোনা সংক্রমণ ৫% নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যতই আন্দোলন করা হোক জনগণের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ঈদুল ফিতরের পর থেকে মোংলায় করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় রোববার থেকে দেয়া হয়েছে ৮ দিনের লকডাউন। জাহাজে করে ভারত থেকে আসা নাবিকদের অবাধ বিচরণের কারণে করোনার ঝুঁকি বাড়ছে বলে দাবি স্থানীয়দের। এই অবস্থায় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপজেলা প্রশাসনের। মোবাইল কোর্ট আরও বেশি জোরদার করব, কারণ আপনারা জানেন ঝড় জলোচ্ছ্বাসের কারণে আমরা নিজেরাও এই জায়গাতে একটু কম গুরুত্ব দিতে পেরেছি। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে দূতাবাসের ছাড়পত্র নিয়ে ভারত থেকে ফিরছেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। অন্যদিকে ভারতীয় ট্রাক চালকদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে বিভিন্ন নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বন্দরে। ভারতের ট্রাক ড্রাইভার ও হেল্পার ওরা বাংলাদেশে এসে এখানে কোনো স্বাস্থ্যবিধি মানছে না। বন্দর কর্তৃপক্ষ যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছেন তারা সেই স্বাস্থ্যবিধিটা ঠিক মতন পরিপালনের জন্য এখানে যারা কাজ করে, যারা লেবার থেকে শুরু করে সবাই, তারা কেউ এই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। না তারা মাস্ক ব্যবহার করছে, না সামাজিক দূরত্ব বজায় রাখছে। মাস্ক ব্যবহার না করায় নাটোরে শনিবার জেলা প্রশাসনের 2টি ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে 14 জনকে। এছাড়া শহরের স্বাধীনতা চত্বর ও চকবৈদ্যনাথ রেলগেট এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ। এদিকে জনসচেতনতা বাড়াতে দুপুরে কানাইখালী ও নিচাবাজার এলাকায় মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1713 জন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন 22 জন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
দর্শক দেখছিলেন দেশের বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ ৫% নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যতই আন্দোলন করা হোক জনগণের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। করোনা মহামারীর কারণে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে চালু রয়েছে শিক্ষা কার্যক্রম। সংক্রমণের মাত্রা বাড়ায় বারবার বাড়ানো হচ্ছে ছুটির মেয়াদ। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন মাধ্যমে দাবি তুলে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী জানালেন, করোনা সংক্রমণ হার ৫% নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। যতই আন্দোলন করা হোক জনগণের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বিশেষজ্ঞরা বলেন এবং আমাদের যে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি আছেন তারাও বলেছেন যে সংক্রমণের হার শতকরা ৫-এর না নামলে বা তার নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক নয়। ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবার কিছুটা ঊর্ধ্বগামী। আমরা বলেছি আমরা 13ই জুন খুলে দিতে চাই, আমরা চেষ্টা করব। অনেক জায়গা থেকে চাপ আছে, অনেক ধরনের আন্দোলনের ডাক আছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয় সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সবকিছু যেভাবে স্বাস্থ্যবিধিভাবে চলছে আমরা চাই যে স্কুল কলেজে এগুলো খুলে দিক। আমার মনে হয় খুলে দেওয়া তেমন কোনো সমস্যা নাই। আমরা মনে হয় করোনার যে প্রভাব অনেকটা তার থেকে মুক্ত হয়ে গেছি। দীর্ঘদিন ধরে তো বন্ধ হয়ে আছে, এর কারণে স্টুডেন্টরা বাসায় থেকে ওদের তো পড়ালেখা সেভাবে হচ্ছে না। ছেলে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হবে না। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সকাল থেকে দুপুর পর্যন্ত 7 দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। উৎপত্তিস্থল জৈন্তাপুর উপজেলায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। শনিবার সকাল 10টা 36 মিনিট, 10টা 51 মিনিট, বেলা 11:30টা, 11টা 34 মিনিট এবং দুপুর 2টা থেকে 15 মিনিটের মধ্যে আরও 3বার সহ মোট 7বার ভূকম্পন অনুভূত হয়। দিনের শুরুতে বারবার এমন ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো সিলেট। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 3বার হয়েছে, আমরা তো দৌড়িয়া বাড়া হয়েছে, আশপাশে তো বড় বড় বিল্ডিং আইন আছে। ফলোর উপরে উঠে আছে, এমন ভূমিকম্প হয়েছে দোকানের ভিতর। যেহেতু সিলেট অনেক ঝুঁকিপূর্ণ এলাকা, তাই আমরা এই ভূমিকম্পে অনেক আতঙ্ক বোধ করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর উপরে তো অনেক উঁচু উঁচু দালান, কখন যে মাথা ভেঙে পড়ে এই চিন্তা অনেক ভয় লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট শহরের উত্তর পূর্ব কোণের জৈন্তাপুর উপজেলা ভূমিকম্পের উৎপত্তি স্থল। রিক্টার স্কেলে এর সর্বোচ্চ মাত্রা ছিল 4.1। সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছে সেটা 4.1, এটা হয়েছে 10টা 50 মিনিটে। লোকেশনটা দেখাচ্ছে যে ভূমিকম্প একই জায়গায় হয় নাই, কিন্তু সিলেট রিজিয়নের ভিতরেই দেখেছে। এবং সেই লোকেশনটা আরেকটা বড় জিনিস হলো গিয়া, আমাদের এই ভূমিকম্পর যে ডেপথটা ছিল খুব কম ছিল, মাত্র 13 কিলোমিটারের মতো ডেপথ ছিল, যার কারণে এটা সব জায়গায় অনুভূত হয় না। সিলেট দেশের প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। যাচ্ছি তার কাছে। ইকরামুল। ধন্যবাদ ফারিয়া। আপনি জানেন যে সিলেটে আজকে সকাল 10টা 36 মিনিট থেকে প্রায় 2:30 পর্যন্ত 7বার ভূমিকম্প হয়েছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সিলেট নগরবাসী সহ সমগ্র সিলেটবাসী। ইতিমধ্যে সিলেটের সিটি কর্পোরেশন আরিফুল হক চৌধুরী দুর্যোগ ব্যবস্থাপনার যে কমিটি রয়েছে তাকে প্রধান করে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থায়ী কমিটি রয়েছে, তার সভা ডেকেছেন। তিনি 4টার সময় সেই সভা কিছু সময় আগে শেষ হয়েছে। আমি এখন আমার সাথে যুক্ত হয়েছেন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। আপনার কাছে জানতে চাইবো, এই যে আজকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন, সবাই কি কি সিদ্ধান্ত নিয়েছেন যদি আপনি সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলতেন। দেখুন, আজকের এই কয়েকবার মেরু ভূমিকম্প হওয়ার পরে আমরা আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ, সিভিল সার্জন, ডাক্তার, চিকিৎসক এবং আমাদের বিদ্যুৎ, গ্যাস
যারা সংশ্লিষ্ট তাদের সকলকে নিয়েই এবং আমার সিটি কর্পোরেশনের পানিসার সবাইকে সম্মানিত কাউন্সিলর এদেরকে নিয়ে আমরা আজকে মিটিং করেছি, যাতে করে আমাদের যার যার যে ধরনের প্রস্তুতি নেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে প্রস্তুত রাখা, জনগণকে অ্যাওয়ারনেস করা, আতঙ্কিত যাতে না হয়, মানুষ যাতে ভূমিকম্প এই ধরনের হইলে পরে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা আবার অ্যাওয়ারনেসের জন্য আমরা সকল মহল, সামাজিক সংগঠন সকলকে আমরা অনুরোধ করেছি এবং আমরা মেসেজ দিচ্ছি। মাইক যুগে প্রচার করা শুরু হয়েছে এবং প্রত্যেক ডিপার্টমেন্টকে স্ব অবস্থান থেকে যাতে কন্ট্রোল রুম তৈরি করা, আমাদের একটা হটলাইন নাম্বার রেডি করতেছি, আমাদের একটা কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে সব ধরনের প্রিকশন আমাদের এই ধরনের আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্যের সঙ্গে সেগুলা যদি হয় মোকাবেলা করা। কিছু কিছু ভবন আছে ঝুঁকিপূর্ণ, যেগুলা যে ঝুঁকিপূর্ণ, ভূমিকম্পর জন্য খুবই ঝুঁকিপূর্ণ, সেই সমস্ত ভবনগুলো চিহ্নিত করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? দেখুন, আগেও আমাদের ভূমিকম্প এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের আমরা নোটিশ প্রদান করেছি, বিভিন্ন আমাদের যে পর্যায়ে সরকারি সব কিছু করা হয়েছে, কিন্তু বিভিন্ন আদালতের মাধ্যমে বা বিভিন্ন স্পেশালাইজডের কারণে অপিনিয়নের কারণে আমাদের একটু দেরি হচ্ছে। বাট এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স আগামীকালকে থেকে আমি জেলা প্রশাসনের কাছ থেকে ম্যাজিস্ট্রেট নেব, মোবাইল কোড করে যারা রিয়েলি ঝুঁকিপূর্ণ আমরা সেই ধরনের ভবনদেরকে আমরা অবশ্যই রিমুভ করবো ইনশাল্লাহ। আর সেক্ষেত্রে যে বিভিন্ন ভলেন্টিয়ার যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমরা জানি যে প্রায় 60,000 ভলেন্টিয়ার সিটি কর্পোরেশনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনাদের পক্ষ থেকে কিংবা ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে, তারা কি ফিল্ডে থাকবে কিনা এই জরুরি অবস্থায়? ডেফিনেটলি এর জন্য 27টা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়কে আমরা একটা আমাদের ইমার্জেন্সি সেন্টার খোলা হচ্ছে এবং প্রতিটি ওয়ার্ডে যারা এই প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকেও সেই প্রশিক্ষণপ্রাপ্তদেরকে কাউন্সিলরদের তালিকা নিয়ে কাউন্সিলরদের মাধ্যমে তাদেরকে ইউনিট আমাদের কাউন্সিলরদের কার্যালয়ে নিয়ে আসা এবং তাদেরকে সে ধরনের অ্যাওয়ারনেসে জনগণের পাশে থাকার জন্য। এবং একই সঙ্গে পুলিশের যে 3000 পুলিশের এখানে মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং দেওয়া আছে, আমি পুলিশের ডিসি নর্থকে বলেছি যে ওনাদের প্রত্যেকটা থানা এবং ফাঁড়িগুলোতেও এই ধরনের ট্রেনপ্রাপ্ত লোকজনের রাখা, যাতে ইমার্জেন্সি হলে সবাই মোকাবেলা করা। ধন্যবাদ মেয়র। আপনি শুনছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলছিলেন যে এই যে 7 বার ভূমিকম্প হয়েছে তার পরবর্তী যদি কোনো অঘটন না ঘটে বা দুর্ঘটনা ঘটলে তড়িৎ গতিতে যাতে করে সিলেট নগরবাসীকে সচেতন করা যায় এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের দুর্ঘটনায় পতিত না হয়, সে কারণে যে দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটিটি রয়েছে সেই কমিটির আজকে সবার মাধ্যমে সেই ব্যবস্থাপনা বা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন যে 100 বছরের ইতিহাস যদি সিলেটের আমরা 186 বছরের ইতিহাস যদি জানি যে ছোট ছোট ভূমিকম্পর পরেই কিন্তু বড় ভূমিকম্প হয়েছে, সে কারণে আমাদের যে 7টি ভূমিকম্প হয়েছে আজকে একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে, তারপরে কিন্তু একটি অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। মোটামুটি বলা যায় সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা নগরবাসী বেশ আতঙ্কের মধ্যে আছে, তবে সিটি কর্পোরেশন মেয়র বলেছে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই। ফারিয়া, আপনি শুনছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল চৌধুরী যে ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা করেছেন সেই কমিটির যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তর আলোকে তিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। ভূমিকম্পের বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। ইলিশের আকৃতির ব্যতিক্রমী রেস্তোরাঁ হিলসা, যেখানে ইলিশের অন্তত 20 রকমের রেসিপির জৌলুস। মুন্সিগঞ্জের শিমুলিয়ার হিলসা রেস্তোরাঁ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সব সময় প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তির সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, শান্তিরক্ষীরা প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সকালে গণভবন থেকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, দক্ষতা ও মানবিকতার জন্য জাতিসংঘে সবসময় বাংলাদেশের চাহিদা বাড়ছে। 1988 সাল থেকে 2021 গেল 3 দশকে দেশের নানান সাফল্য গাঁথার মধ্যে সম্মানের অন্যতম অধ্যায় গড়ার কারিগর শান্তিরক্ষা মিশনে কর্মরত অকুতভয় যোদ্ধারা।
দক্ষিণ সুদান, ওয়েস্টার্ন সাহারা, লেবানন সহ বিশ্বের বিরোধপূর্ণ 8টি দেশে বর্তমানে 6,742 জন শান্তিরক্ষীর মাধ্যমে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত 40টি দেশে 55টি মিশনে লাল সবুজের পতাকাবাহী যোদ্ধাদের শ্রমে ঘামে শান্তি প্রতিষ্ঠা পেয়েছে, নিশ্চিত হয়েছে মানুষের নিরাপত্তা। শান্তিরক্ষীদের সম্মান জানাতে বিশ্বের মতো বাংলাদেশেও 29 মে পালন করা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে শনিবার গণভবন থেকেই ভার্চুয়াল মাধ্যমে সেনা সদরের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় শান্তি ফেরাতে গিয়ে বিদেশের মাটিতে প্রাণ হারানো ও আহত যোদ্ধাদের পরিবার ও স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। শেখ হাসিনা বলেন, শান্তিই একমাত্র উন্নয়নের পথ। সেই পথেই দেশের জন্য বিরল সম্মান বয়ে আনছেন শান্তিরক্ষীরা। কঠোর পরিশ্রম দিয়ে আপনারা যেমন শান্তি প্রতিষ্ঠা করছেন, আবার সেই সাথে সাথে আমাদের দেশের ভাবমূর্তিও আপনারা উজ্জ্বল করছেন। 1 নম্বর শান্তিরক্ষী হিসেবে আমরা আজকে সম্মানিত। আপনাদের এই মানবিক গুণের জন্যই আমি বলতে পারি যে বাংলাদেশের থেকে শান্তিরক্ষী নেবার চাহিদাটা জাতিসংঘের সবসময় একটু বেশি এবং তারা চায়। তিনি জানান, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলা হচ্ছে যোদ্ধাদের। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত, এটা জাতিসংঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। পরে বিরোধপূর্ণ দক্ষিণ সুদান, মালি, লেবানন, কঙ্গো মিশনে কর্মরত শান্তিরক্ষীরা অনলাইনে কথা বলেন সরকার প্রধানের সঙ্গে। এদিকে দিবসটি উপলক্ষে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 90% বেড়িবাঁধ। স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা, মাথা ব্যথা নেই পানি উন্নয়ন বোর্ডের। পদ্মা সেতুর সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াটারপ্রুফিং সহ বিশেষ এই পিচ ঢালাইয়ে ডামির কাজ চলছে প্রকল্প এলাকায়। ডামির টেস্ট রিপোর্টের পরেই বিশেষজ্ঞ দল এর অনুমোদন দেবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের বিস্ময় এখন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। এবার সেতুটির ব্ল্যাক টপ বা পিচ ঢালাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম পর্যায়ের কাজ হিসেবে ডামি তৈরি করা হয়েছে। মহাপ্রান্তের সংযোগ সেতুর নিচে প্রায় 100 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থের এই ডামি করার পরই চলছে হরেক রকমের পরীক্ষা নিরীক্ষা। মেইন ব্রিজের রোডের ডেক স্ল্যাবে ও ভায়াডাক্টের কংক্রিটিং স্ল্যাবের মতোই মাটির মধ্যে RCC ঢালাই দিয়ে ব্যাট তৈরি করে এর উপরেই করা হয়েছে এই ব্ল্যাক টপ। সেতুর উপরে পিচ ঢালাইয়ের জন্য যে প্রক্রিয়া তার সবই হয়েছে এখানে। দক্ষিণবঙ্গের মানুষের জন্য সবথেকে ভালো হইব, যাতায়াতের জন্য ভালো হইব, যাতায়াতের ভোগান্তিরা পুইতে হবে না। RCC কংক্রিটের একটা বেড করছি অ্যাজ ইট ইজ। আমাদের যে মেইন ব্রিজের যেমন ডেক স্ল্যাব, ভায়াডাক্টের যেমন কংক্রিটিং স্ল্যাব আছে, অ্যাজ ইট ইজ বেড মাটিতে করা হয়েছে। তার উপরে আমরা ওয়াটারপ্রুফিং এর কাজ করছি, তার উপরে ব্ল্যাক টপ তৈরি করছি। পিচ ঢালাইয়ের ডামিটি প্রায় 15 পর্যায়ের পরীক্ষা হচ্ছে। টেস্ট রিপোর্ট সঠিক আসলেই এর অনুমোদন দেওয়া হবে। 4 লেনের পদ্মা সেতুর সড়কের এই ব্ল্যাক টপ হবে বিশ্বমানের। বিটুমিনাস কার্পেটিংটা হবে, সেইটারও আমাদের জন্য মান স্পেসিফিকেশন সবকিছুর জন্য ঠিক থাকে। এই জন্য আমরা ডামিটা করতেছি এবং ডামি করে এখানে আমরা এই স্পেসিফিকেশন গুলা আবার যাচাই করবো আর কি ল্যাব টেস্টের মাধ্যমে। যাচাই করার পরেই সেই অনুযায়ী আমরা আমাদের ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করব। সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার ভায়াডাক্টের RCC ঢালাইয়ের উপরে 50 mm পুরুত্বের পিচ ঢালাই হবে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উপরের ডেক স্ল্যাবের ওয়াটারপ্রুফ ব্ল্যাক টপে 60 মিলিমিটার বাইন্ডার ও 40 মিলিমিটার ওয়ারিং কোর্সে 100 মিলিমিটার পুরুত্বের ঢালাই হবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। খুলনা উপকূলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 4 দিনে বেড়িবাঁধের 90% ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। ক্ষতি হয়েছে মাছের ঘের ও ফসলের জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে নেমেছে খুলনার উপকূলবাসী। সংগ্রামের হাতিয়ার ঝুড়ি, কোদাল আর শাবল।
নদীর নোনা পানি প্রবেশ ঠেকাতে রাত দিন চলছে স্বেচ্ছাশ্রম। ভেদাভেদ ভুলে এ সংগ্রামে সামিল হয়েছেন নারী পুরুষ সব বয়সী মানুষ। তবে এই দুঃসময়ে পানি উন্নয়ন বোর্ডকে পাশে পায়নি তারা। নিজেদের বাস্তবিকতা রক্ষায় আকুতিও জানিয়েছেন অনেকে। বেড়িবাঁধটা ভালো হয়, সেই কারণে আমরা ঘরের থেকে বেরিয়ে বেরিয়েছি কাজ করতে। মা বাবা সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য করছি। পদ্মার যে লোকজন আছে তাদের দ্বারা আমরা কোনো সহযোগিতা পাই না। বারবার ওনাদের বলা হয় না, আসে মাঝে মধ্যে, কিন্তু ওরা কোনো কাজই করে না। বেশিরভাগ ভাঙন কবলিত এলাকার প্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলি, তারা সব সময় বলে আমাদের তো ফান্ড নাই, আমরা কিভাবে এটা তৈরি করব। আর বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছেন। বাজেট না থাকার জন্য আমরা সব পয়েন্টে অ্যাড্রেস করা সম্ভব হয় না। যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ জায়গা সেগুলো আমরা মেরামত করে থাকি। খুলনা অঞ্চলের 1800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বেড়িবাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ নদীর ভয়ঙ্কর রূপ দেখেছে খুলনা উপকূলবাসী। আর তাই তো এ সংগ্রাম পেটের তাগিদে নয়, এ সংগ্রাম টিকে থাকার লড়াই। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসে, ভেঙে যায় বেড়িবাঁধ, ভেসে যায় ঘেরের লাখ লাখ টাকার সাদা চিংড়ি। ঋণ নিয়ে চিংড়ি চাষ করে বারবার দুর্যোগের কবলে পড়ে সব হারিয়ে অনেক ঘের মালিক এখন নিঃস্ব। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আয়ের প্রধান উৎস চিংড়ি চাষ। তবে 2009 সাল থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল আর আমপানে বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার চিংড়ি ঘের ভেসে গেছে। দাদন আর ব্যাংক ঋণ নিয়ে প্রতি বছরই ঘুরে দাঁড়াতে চিংড়ি চাষ অব্যাহত রাখেন ঘের মালিকরা। কিন্তু এবার উৎপাদিত চিংড়ি বাজারে ওঠার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে সব ভেসে গেছে। এতে অধিকাংশ ছোট চিংড়ি চাষি পথে বসেছেন। তাই সরকারের কাছে স্বল্প সুদে চিংড়ি চাষিরা ঋণ চান। আগে একবার ঘেরে বেড়ি ভেসে গেছে, এও ঝড়ে আবার গেল ঘেরে বেড়ি ভেসে। সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো? সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের মাছের চাষের অসুবিধা হয় না। বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের জন্য সরকারের সহায়তার দাবি জানায় জেলার চিংড়ি চাষী সমিতি। চিংড়ি চাষিদের পাশে না দাঁড়ানো হয়, সরকার না দাঁড়ায়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং এই চাষ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। স্বল্প সুদে যাতে চিংড়ি ঘের মালিকরা ব্যাংক ঋণ পায় সেজন্য চেষ্টা চলছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। এই ক্ষতিগ্রস্ত চাষিরা তফসিলি ব্যাংক থেকে সর্বোচ্চ 4% সুদে যাতে ঋণ পায় সেজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জেলায় 66,800 হেক্টর জমিতে বাগদা ও 9,000 হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়। এবারে ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে 6,700 হেক্টর জমির 7,400 চিংড়ি ঘের ভেসে যাওয়ায় 15 কোটি 75 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। বাংলার সময় আরও থাকছে। রাজশাহীতে জমে উঠেছে নানা জাতের আমের বেচাকেনা। বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের, সরবরাহ কম দাবি ব্যবসায়ীদের। চলতি মৌসুমে রাজশাহীতে শুরু হয়েছে নানা জাতের সুমিষ্ট আমের বেচাকেনা। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশ চড়া। বিক্রেতারা বলছেন আমের সরবরাহ কম থাকায় দাম বেশি। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের মোকাম বানেশ্বর হাট। গুটি, গোপালভোগ, খিরসাপাত, লকনা, আশিনা আম বাগান থেকে পেরে বিক্রির জন্য আনা হচ্ছে এখানে। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর প্রায় অর্ধশত আমের আড়ত। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন আমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। গোপাল হলো 2300 টাকা মন, আর যেটি অরিজিনাল খেরসা হলো 1800, 1700, 1500। আসার কোম্পানিতে প্যান কমে দাম টানছে, এর লেগে একটু দাম বেশি। লকনাটা একটু আমদানি কম হচ্ছে এখন তো আমের সময় হয়নি, এই কারণে আমের দামটা একটু বেশি। হিমসাগর মাত্র শুরু যখন নামবে তখন আম একরিত হবে, আর লক নাম মনে করেন 700-800, এটা বাজার তো একবারে কম, আরও কমবে। এই অঞ্চলের আম সুমিষ্ট হলেও সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি বলে জানান ক্রেতারা। গোপালের আমদানি কম থাকায় দাম তুলনামূলক একটু বেশি। এখান থেকে কিনি, বিভিন্ন জায়গাতে দিয়ে আমরা বগুড়া, রাজশাহী দামটা বেশি মনে হচ্ছে আমাদের। কুরিয়ার সার্ভিস, ট্রাক ও অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আম বিক্রি করছেন আড়তদাররা। আম আমরা কিনি বিভিন্ন জায়গায় দিই, মুকামে ওই হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জে দিই, তারপরে হলো ফরিদপুরে দিই। অনলাইনে বিক্রি করছি, তারপরে এমনি অন্য অন্য ব্যাপারীদের মাধ্যমে বিক্রি করছি।
কোরিয়ার সার্ভিসে বিক্রি করছি। প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে 40 থেকে 45 লাখ টাকার আম বেচা কেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কাকডাকা ভোরেই জেলে ও পাইকারদের পদচারণায় সরগরম হয়ে ওঠে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা দেশীয় মাছের আড়ত। নদীতে পানি কম থাকায় দেশীয় মাছ জেলেদের জালে ধরা পড়ছে কম। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ জেলেরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফজরের আজানের পর থেকেই জমে ওঠে মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর পাড়ের পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা ও ধলেশ্বরীর দেশীয় মাছের আড়ত। পাওয়া যাচ্ছে বোয়াল, আইড়, শোল, রুই, ইলিশ সহ নানা জাতের দেশীয় মাছ। তবে নদীতে পানি কম থাকায় কমে গেছে মাছ। অন্যদিকে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। কালীগঙ্গায় মাছ পাওয়া যাইতেছে গুলশা, পাবদা, কিছু কিছু আর কি, তেমন না। মাছের পদ হলে মাছের দাম পাওয়া যায়। পদ্মা নদীতে পানি কমে গেছে তো এজন্য মাছ একটু কম। দাম মোটামুটি একটু হালকারই আছে, কম আর কি। গত সপ্তাহ থেকে মাছের দাম একটু বাড়ছে। 150 টাকা বেচতাম, 160 টাকা হয়েছে, 70 টাকা হয়েছে আর কি। 200 বছরের পুরনো আড়তটি বছরের পর বছর সরগরম থাকলেও পানি নিষ্কাশন সহ নানা সমস্যায় পাইকার ও জেলেদের দুর্ভোগ দীর্ঘদিনের বলে অভিযোগ আড়ত কমিটির। আমাকে 3 নাই 7 নাই, সরকার যে দয়া করতাম গো, আর ড্রেন করে তো আমার সুবিধা হতো, রাস্তা নাই, রাস্তাটা পাইলে আমার সুবিধা হতো। পানিটা এলে মাছটা বেশি হবে, লকডাউনের সাইডা দিলে আমাদের সুবিধা হবে। ঐতিহ্যবাহী এ দেশীয় মৎস্য আড়তে প্রতিদিন 4 শতাধিক পাইকার ও অর্ধ শতাধিক আড়তদারের মাধ্যমে 80 থেকে 90 লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বক্তারা জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। শান্তিরক্ষী দিবস উপলক্ষে চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটি থেকে র্যালি বের হয়। সেনা, বিমান, নৌবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি পিস কিপার্স ডে রানে অংশ নেন। প্রধান অতিথি তার বক্তব্যে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশিদের অবদান তুলে ধরেন। খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সার্কিট হাউসে শেষ হয় র্যালি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র। ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপন করা হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। ডিআইজি কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করেছে মেট্রোপলিটন পুলিশ। এ সময় আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় গড়ে উঠেছে দেশের ব্যতিক্রমী রেস্তোরাঁ হিলসা। ইলিশ আকৃতির পদ্মাপাড়ের এই ব্যতিক্রমী রেস্তোরাঁয় রয়েছে ইলিশের অন্তত 20 রকমের রেসিপি। পদ্মার ইলিশের স্বাদকে বৈচিত্র্যপূর্ণ করে এখানে পরিবেশন করা হচ্ছে। রাজধানী সহ নানা অঞ্চল থেকে এখানে আসছেন ভোজনবিলাসীরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পুরো রেস্তোরাঁই একটি আস্ত ইলিশ। 215 ফুট দীর্ঘ এই ইলিশের পেটেই নান্দনিক সব পরিবেশনা। ইলিশের ডিমে 5 রকমের রেসিপি, রয়েছে আরও 15 রকমের আইটেম। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের কোপ্তা। চমৎকার পরিবেশে পদ্মার ইলিশকে বৈচিত্র্যপূর্ণভাবে উপস্থাপনে ভিন্ন মাত্রা যুক্ত করেছে হিলসা। এখানে ইলিশ মাছ দ্বারা 21টি রেসিপি তৈরি করা হবে। আর এখানে এই বিল্ডিংটা বাইরে থেকে দেখা যাবে যে একটা নদীর পানির উপর ভাসতেছে। আমাদের যে রেস্টুরেন্টে তৈরি হয়েছে পুরা সেম একটা ইলিশ মাছ, ঠিক আছে, খুবই সুন্দর। এখানে যেই আসবে মানে দেখে জিনিসটা মন ভরে যাবে। এটি চালুর সাথে সাথে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসছেন ইলিশের ভিন্ন স্বাদ নিতে। এই ইলিশ মাছের আদলে যে ভিউ আসলেই এটা মুগ্ধ করার মতো। রুচিসম্মতভাবেই করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। রুচিসম্মত, তারপর ইলিশ মাছ ভাজা খেলাম, ওখানে অনেক মজা হলো। পদ্মা সেতু আর দেশের প্রথম সুপার এক্সপ্রেস ঘিরে পর্যটনের হাব এখন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের মাওয়া শিমুলিয়া। সেখানে পদ্মার ইলিশ ঐতিহ্যের প্রকৃত সৌরভ ছড়িয়ে দিতেই বিশ্বমানের রেস্তোরাঁটি করা হয়েছে। আমরা ইলিশের নামে একটা রেস্টুরেন্ট করেছি, যেটার নাম হচ্ছে প্রজেক্ট হিলসা, এবং সেখানে আমরা
আপনার ঐতিহ্যবাহী যে ইলিশের খাবারগুলো সেগুলো রেখেছি। রেসিপিগুলো সে পুরনো রেসিপি দিয়ে আবার নতুনভাবে আমরা সেটাকে ফিউশন করে আমরা নতুনভাবে ইলিশের অনেকগুলো পদের সমাহার করেছি। আর পদ্মার পাড়ে আপনারা জানেন যে পদ্মার পাড়ের ইলিশ বা পদ্মার ইলিশ খুব বিখ্যাত। 1.5 একর জমিতে নির্মিত হিলসায় গাড়ি পার্কিং, শিশুদের গেমস পয়েন্ট সহ রয়েছে চমৎকার সাজসজ্জা। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। ইলিশের 21 রেসিপিতে জৌলস ছড়াচ্ছে এই রেস্তোরাঁ। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে স্থানীয়ভাবে ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত 7, সংক্রমণ 5% নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী। কয়েক ঘন্টার ব্যবধানে 7 বার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। উৎপত্তি শহরেই বড় ভূমিকম্পের শঙ্কা বিশেষজ্ঞদের, জনমনে আতঙ্ক। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ে।